রহস্যবাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর বেল বাটন প্রেস কর, তাতে নোটিফিকেশন পাবি। লাইক কর, শেয়ার কর, কমেন্টস করতে ভুলবি না যেন। ভয়ঙ্কর মুখোশ, নিহার রঞ্জন গুপ্ত। আগের দিন রাত্রে একটা জলসা ছিল। জলসা ভাঙতে ভাঙতে প্রায় 1:30 হয়ে গিয়েছিল। কাজেই বিরূপাক্ষ আমাকে আর বাসায় ফিরতে দেয়নি। বলেছিল, এত রাত্রে বাস, ট্রাম, ট্যাক্সি কিছুই পাবি না, তার চাইতে চল রাতটা আমার ওখানেই থাকবি শিশির। আমি আর আপত্তি করিনি। বিরূপাক্ষের তালতলার বাড়িতে এসে বিরূপাক্ষের শয়নঘরে যে সোফা কাম বেডটা ছিল তার উপরেই একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে একটু দেরিই হয়েছিল, প্রায় 7:15। হাত মুখ ধুয়ে সবে দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি। বিরূপাক্ষ একটা 4 মিনার ধরিয়েছে। অল্প দূরে ফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। অন্য প্রান্ত থেকে প্রশ্ন ভেসে এলো, বিরূপাক্ষ বাবু আছেন? সর্দি হলে যেমন গলাটা কেমন বসে যায় তেমনি গলার স্বর। রিসিভারটা নামিয়ে রেখে বিরূপাক্ষের দিকে তাকিয়ে বললাম, তোর ফোন। বিরূপাক্ষ উঠে গিয়ে ফোনটা ধরল। হ্যালো, বিরূপাক্ষ সেন। অন্য প্রান্তের কথাগুলো শুনতে পেলাম না, কিন্তু বিরূপাক্ষের কথাগুলো কানে আসতে লাগলো। মারা গেছেন? সুইসাইড মানে আত্মহত্যা নয়? ও ঘরের দরজা খোলাই ছিল। মৃত্যুটা ঠিক স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আমি আসছি। না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ। বিরূপাক্ষ রিসিভারটা নামিয়ে ফিরে এসে আবার চেয়ারটার উপরে বসল। চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ভৃত্য কালীপদকে আরেক কাপ চা দিতে বলে আর একটা 4 মিনার ধরালো। কে রে? কে মারা গেছে? কে ফোন করেছিল? শ্যামপুকুরের সেই থানা অফিসার রঞ্জিত চাকিকে তোর মনে আছে? ও যে সে যে কালো ব্যাঙের মতো মোটা, আবলুস কাঠের মতো গায়ের রং, মাথা জোড়া টাক। বিরূপাক্ষ আমার কথায় হেসে বললে, ভদ্রলোককে তো ঠিক মনে আছে শিশির। তা সে যাই বল, ভদ্রলোকের মাথার মধ্যে গ্রে ম্যাটারটা ভালোই আছে। তাছাড়া যতই মোটা বলিস, প্রয়োজনের সময় সাংঘাতিক অ্যাক্টিভ হতে পারে কিন্তু ভদ্রলোক। কিছুদিন হলো চাকি বেলগাছিয়ে ট্রান্সফার হয়েছেন। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এই প্রসন্ন সকালে কার মৃত্যু সংবাদটা তোকে দিচ্ছিলেন? অঘোর চট্টোপাধ্যায় নামে এক ধনী ব্যক্তির। তুই চিনতিস নাকি ওই অঘোরনাথকে? হ্যাঁ, পরিচয় ছিল, কিন্তু ভাবছি কি, রঞ্জিত চাকির ধারণা অঘোরনাথের মৃত্যুর মধ্যে রীতিমতো একটা জটিল রহস্য আছে। তাই আমার সাহায্য চাই। একবার ঘুরে আসি। অবশ্যই চাকি জানে না যে তার সঙ্গে আমার পরিচয় ছিল। কালীপদ চা নিয়ে এলো। বিরূপাক্ষ দ্বিতীয়বার আবার চায়ের কাপটা সবে ঠোঁটের সামনে তুলে ধরেছে। আবার ফোনটা ঝনঝন শব্দে বেজে উঠল। এবারও আমি গিয়ে ফোনটা ধরলাম। এবারে ভারী পুরুষের গলায় কে একজন বললে, বিরূপাক্ষ সেন, অঘোরনাথ চাটুর্যের ব্যাপারে নাক গলাবার চেষ্টা করবেন না, নিজের মঙ্গল যদি চান। আমাকে প্রশ্ন করবার সুযোগ না দিয়েই অপর প্রান্তের ব্যক্তি তার বক্তব্যটুকু জানিয়ে ঠক করে ফোনের রিসিভারটা নামিয়ে রাখল। আমি যেন কেমন থতমত খেয়ে আস্তে আস্তে ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম। বিরূপাক্ষ শুধালো, কে রে? কে ফোন করেছিল? একটা ভারী পুরুষ কণ্ঠস্বর তোকে সাবধান করে দিল। সাবধান করে দিল মানে? হ্যাঁ, বলে তুই যেন অঘোরনাথ চাটুর্যের মৃত্যুর ব্যাপারে নাক গলাবার না চেষ্টা করিস, অন্যথায় মৃত্যু। বিরূপাক্ষ মৃদু হেসে বললে, তাই নাকি? তা ভারী আর কর্কশ ছাড়া কণ্ঠস্বরে আর কিছু বিশেষত্ব ছিল? কিরকম? মানে গলার স্বরটা কি চেষ্টা করে বিকৃত করা, না স্বাভাবিক? না, তা তো বলতে পারবো না। তোকে এত করে বলি শিশির, অত আলু আর মিষ্টি খাস না। ব্রেনে গ্রে সেলগুলো চারপাশে তাতে করে চর্বি জমে জমে ক্রমশ সেলগুলোকে অকেজো করে দেয়। খাস না, অত আলু খাস না। আলু ভাতে, আলু ভাজা, আলুর দম, আলু কাবলি, আলুর বড়া, গোল আলু, শাক আলু, মিঠে আলু,
বিরূপাক্ষ আরও যে কতক্ষণ তার আলু সংহিতা চালাতো যাবার তাড়া না থাকলে তা আমি জানি, এবং আলু সংহিতা আওড়াতে আওড়াতেই সে গায়ে জামা চড়াচ্ছিল। জামাটা গায়ে দিয়ে বললে, চ। আমিও উঠে দাঁড়ালাম। বিরূপাক্ষর সেই ঝরঝরে 1939 মডেলের অস্টিন চলার সময় সারা বডি থেকে যেন হাজার আর্তনাদ বের হয়, মাথা ঝিমঝিম করে। কতবার বলেছি এটাকে বিদেয় করে একটা নতুন গাড়ি কেন, কিন্তু বিরূপাক্ষের সেই ভদ্রলোকের একই জবাব, মাই মোস্ট অনুগত পুরাতন বাহন। এর মর্ম তুই বুঝবি না। হাজার দোষ থাকতে পারে, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেনি। গাড়ি চালাতে চালাতেই বিরূপাক্ষ অঘোরনাথ চাটুর্যের মোটামুটি একটা পরিচয় দিল। মানুষটা রকচটা বটে, কিন্তু মনটা অত্যন্ত স্নেহপ্রবণ। 6 ফুটের বোধহয় 1 ইঞ্চি বেশিই লম্বা হবে। দেহটা যেন একটা পাকানো দড়ির মতো, যাকে বলে শুষ্কং কাষ্ঠং। কদম ছাঁট কাঁচা পাকা মাথার চুল, খাড়া নাক, ছোট ছোট চোখ, গর্তে বোঝা ভাঙা তোবড়ানো গাল। গাত্রবর্ণটা টকটকে গৌড়। কি শীত কি গ্রীষ্ম, পরনে একটা লুঙ্গি আর গেঞ্জি। গেঞ্জির তলা থেকে মোটা পৈতেটা স্পষ্ট দেখা যায়। লেখাপড়া যথেষ্ট করেছিলেন, কিন্তু কখনো চাকরি বাকরি করেননি। চাকরি বাকরি করার তার প্রয়োজনও ছিল না। বাবা ছিলেন হাইকোর্টের দুদে উকিল, প্রচুর অর্থ কামিয়েছেন। কলকাতার উপর খানচারেক বাড়ি আর মোটা ব্যাংক ব্যালেন্স। বাপ জগদীন্দ্র চাটুর্যের 2টি ছেলে, অঘোরনাথ বড় আর ছোটটা শিবনাথ। 1 মেয়ে জাহ্নবী। মৃত্যুর সময় জগদীন্দ্র তার যাবতীয় সম্পত্তি অঘোরনাথকেই দিয়ে যান, শিবনাথকে বঞ্চিত করে। বাপের সঙ্গে মতের মিল না হওয়ায় বহু বছর আগে শিবনাথ এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যায়, আর কখনো আসেননি। কেউ তার কোনো খবরও জানে না। মেয়ে জাহ্নবীর বিবাহ হয়েছিল। বিবাহের 16-17 বছর বাদে একটি সন্তানের জন্ম দিতে গিয়ে জাহ্নবী মারা যান। একটি পুত্র সন্তান হয়েছিল তার। জাহ্নবীর স্বামী দ্বিতীয়বার বিবাহ করায় অঘোরনাথ জাহ্নবীর সন্তানটিকে নিজের কাছে নিয়ে এসেছিলেন। সেই থেকে তারই কাছে বর্তমানে তার বয়স 8-9 হবে। অঘোরনাথ তার নাম দিয়েছিলেন পল্টন, ডাকতেন পল্টু বলে। সুন্দর দেখতে ছেলেটি, 1 মাথা কোকড়া চুল, টানা টানা 2টি চোখ। মামুর অতি বাধ্য, এবং মামু বলতে একেবারে যেন অজ্ঞান। ভারী চালাক চতুর ছেলেটি। বেলগাছিয়া রোডের একেবারে উপরে বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি ইন্দুধাম, ওইখানেই থাকতেন অঘোরনাথ। অত বড় বাড়িতে লোকজনের মধ্যে অঘোরনাথ ও পল্টন এবং 1 ভৃত্য 1 দাসী, একটি উৎকল দেশীয় পাচক, নেপালি দারোয়ান আর ড্রাইভার বিহারের লোক। কেউ কানা, কেউ খোঁড়া, কেউ তোতলা, কারো পিঠে কুঁজ। বিরূপাক্ষ ওদের বর্ণনা প্রসঙ্গে বললে, যেন একটি চিড়িয়াখানা। আমি শুধলাম, কিরকম? প্রৌঢ় ভৃত্য দশরথ। অবশ্যই ওটা অঘোরনাথেরই দেওয়া নাম। রোগা পটকা, মাথা জুড়ে টাক, ডান চোখটা কানা, কানও কম শোনে। তারপর দাসী মন্থরা। মন্থরা? হ্যাঁ, ওটাও অঘোরনাথের দেওয়া নাম। পিঠে বিরাট 1 কুচ বলে নাম দিয়েছে ওর মন্থরা। পাচক ভজনানন্দ, ওটাও তারই দেওয়া নাম। বিরাট আকারের ভুঁড়ি, মাথায় বিরাট টিকি। রান্না যা করে, চাকতে গিয়ে তার 1/4 নিজের উদরেই চালান করে দেয় নির্বিবাদে। নিরেট গর্ধ ব্যক্তি, তা আবার তোতলা। নেপালি দারোয়ান রণবাহাদুর থাপা, বাঁ হাতটা কনুই থেকে কাটা। যুদ্ধের সেপাই ছিল, যুদ্ধেই কাটা যায়। ড্রাইভার ছগনলাল, রাতকানা ও খোনা সুরে কথা বলে। 1 দুরারোগ্য ব্যাধিতে নাকের হাড় নষ্ট হয়ে গিয়েছে। বললাম, চমৎকার সব স্পেসিমেনগুলো তো। হ্যাঁ, অঘোরনাথের আইডিয়া। বিরূপাক্ষ বললে, ওদের তো কেউ চাকরি দেবে না, তাই অঘোরনাথ দিয়েছেন। নচেত ওরা নাকি নানা ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ত। যুক্তিটাও চমৎকার। যা হোক, ইন্দ্রধামে পৌঁছে 2 জন কনস্টেবলকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারাই বললে, সাহেব, মানে থানার ওসি উপরে আছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। বাড়িটা এককালে কলকাতার কোনো ধনীর বাগান বাড়ি ছিল। অঘোরনাথের বাবা জলের দামে বাড়িটা কিনে নিয়েছিল এবং শেষ জীবনে ওইখানেই 4টে বছর কাটিয়েছেন।
বিরাট লম্বা টানা বারান্দায় অঘোরনাথের ঘরের বাইরে তার দাস দাসের দল দাঁড়িয়েছিল। দশরথ, মন্থরা, ভজনানন্দ, রণবাহাদুর থাপা ও ড্রাইভার ছগনলাল। সকলের প্রতি একবার দৃষ্টি বুলিয়ে নিলাম। বিরূপাক্ষ এতটুকু বাড়িয়ে বলেননি। দোরগোড়ায় একজন লাল পাগড়ি দাঁড়িয়েছিল। তাকে ওসির কথা জিজ্ঞেস করতেই সে ঘরের মধ্যে যেতে বললে। আমরা ঘরের মধ্যে ঢুকলাম। একটা বিরাট খাটের উপরে মৃতদেহটা আড়াআড়িভাবে পড়েছিল। বাঁ হাতটা ঝুলছে, ডান হাতটা বুকের তলায়, পরনে লুঙ্গি ও একটা গেঞ্জি মাত্র। মুখটা কাত হয়ে আছে এক পাশে। ফর্সা মুখখানার ওপর যেন একটা কালির ছোপ পড়েছে। শিওরের পাশেই একটা ছোট্ট টেবিল, একটা কাঁচ ভাঙা টেবিল ক্লক। 12টা বেজে ঘড়িটা বন্ধ হয়ে আছে। টেবিলের উপরে একটি টেবিল ল্যাম্প কাত হয়ে পড়ে আছে। রঞ্জিত চাকি বিরূপাক্ষের মুখের দিকে তাকালেন। দেখুন আগে বিরূপাক্ষবাবু, মৃতদেহটার দিকে তাকিয়ে আমার তো মনে হচ্ছে কি? বিরূপাক্ষ শুধালো। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন, হাই ভোল্টেজ কারেন্টে। কি করে জানলেন? মধ্যরাতে দশরথ একটা চিৎকার শুনে তার ঘর থেকে ছুটে আসে ঘুম ভেঙে। হ্যাঁ। দশরথ? হ্যাঁ। তারপর? এসে দেখে ঘর অন্ধকার। ঘরের দরজা খোলা ছিল নাকি? দশরথ তো তাই বলছে। তারপর? মন্থরা দাসীও চিৎকার শুনেছিল, সেও ইতিমধ্যে এসে পড়ে। কিন্তু সুইচ টিপতেও আলো জ্বলল না। মেইন ফিউজ হয়ে গিয়েছিল, এখনও ফিউজ হয়ে আছে। দশরথই তখন একটা মোমবাতি ঘরে জ্বালিয়ে নিয়ে আসে। ওর ভাগ্নে পল্টনও তার মামার সঙ্গে শুতো। সে কোথায় ছিল ওই সময়? ওই বিছানার উপরে বসে ফ্যালফ্যাল করে চেয়েছিল। তাকে জিজ্ঞাসা করেছিলেন সে কিছু দেখেছে কিনা? আপনি জানেন নাকি পল্টনকে? হ্যাঁ, অঘোরবাবু আমার পরিচিত ছিলেন। তাই নাকি? তা পল্টনকে তো দেখছি না, সে কোথায়? ওই যে পাশের ঘরে বসে আছে। তাকে অনেক চেষ্টা করেছি কথা বলবার, কিন্তু কিছুই বলছে না। বলছে না কেন? মনে হচ্ছে কোনো প্রচণ্ড শকে স্পিচ অর্থাৎ কথা বলার শক্তি তার লোপ পেয়েছে। বিরূপাক্ষ তখন মৃতদেহটা একবার ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর ঘর ও ঘরের সংলগ্ন বাথরুম ঘরের মেঝেতে দেখা গেল কিছু অস্পষ্ট কাদামাখা পায়ের ছাপ। ছাপগুলো মনে হলো বাথরুম থেকে খাটের ধার পর্যন্ত এসেছে। ওই পায়ের ছাপগুলো দেখেছেন মিস্টার চাকি? কোন ছাপ? ওই যে দেখুন না, মেঝেতে রয়েছে। হ্যাঁ, তাই তো। ওগুলোর ফটো নিন, আর পারেন তো প্লাস্টার কাস্ট নিয়ে নেবার ব্যবস্থা করুন। আমি দেখি একবার পল্টন কিছু বলে কিনা। পাশের ঘরে এলাম। এটাই বোধহয় পল্টনের পড়বার ঘর। পল্টন কেমন যেন জুবুথুবুর মতো একটা চেয়ারে চুপচাপ বসেছিল। বিরূপাক্ষ গাড়িতে আসতে আসতে পল্টনের চেহারার যেমনটি বর্ণনা দিয়েছিল, ছেলেটি দেখতে ঠিক তেমনি। পরনে একটা হাফ প্যান্ট ও গায়ে কলার দেওয়া একটা রঙিন গেঞ্জি। এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল এলোমেলো। সমগ্র মুখখানিতে যেন একটা বিষাদের করুণ ছায়া। সামনের খোলা জানলার দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল পল্টন। আমরা দুজনে যে ঘরে ঢুকলাম, পল্টন যেন টেরও পেল না। যেমনটি বসেছিল ঠিক তেমনটিই বসে রইল। বিরূপাক্ষ ডাকল, পল্টন। কোনো সাড়া নেই। বিরূপাক্ষ আরও একটু সামনে এগিয়ে গিয়ে আবার ডাকল, পল্টন বাবু। পল্টন যেন এবার একটু কেঁপে উঠল মাত্র, কিন্তু কোনো সাড়া দিল না। এবারে একেবারে সামনাসামনি গিয়ে উপবিষ্ট পল্টনের কাঁধে একখানি হাত রেখে সস্নেহে ডাকল আবার, পল্টন বাবু। পল্টন এবার তাকালো বিরূপাক্ষর দিকে, কিন্তু কোনো কথা বলল না। কি হয়েছে পল্টন বাবু? কাল রাত্রে কি হয়েছিল বলো? সাড়া নেই পল্টনের। কিছু দেখেছিলে তাই না? কি দেখেছিলে বলো তো পল্টন বাবু? সাড়া নেই। বুঝলাম যে কারণেই হোক ও কথা বলছে না বা বলতে পারছে না। মনে পড়ল অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম বিখ্যাত ঔপন্যাসিক ভিক্টর হুগোর মেয়ের কথা। ভদ্রমহিলা তার বাপের মৃত্যুতে এমনই আঘাত পেয়েছিলেন, বাপের মৃত্যুর পর সুদীর্ঘকাল যে তিনি বেঁচেছিলেন, কেউ তাকে একটা কথা বলতে বা একটুও হাসতে দেখেনি। বিরূপাক্ষ আরও দু একবার ডাকল পল্টনকে, কিন্তু কোনো সাড়াই সে দিল না। বিরূপাক্ষ কেমন যেন অসহায় করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর মৃদু গলায় বললে,
একেবারে নেহাত বালক। আমার মনে হয় শিশির, কি অঘোরনাথের মৃত্যুটা ও হয় সচক্ষে দেখেছে কাল রাত্রে, কিংবা কোনো কারণে হঠাৎ ভয় পেয়েছে, তাই একেবারে বোবা হয়ে গিয়েছে। কিন্তু ওকে কথা আমাকে বলাতেই হবে, কারণ বুঝতে পারছি গত রাত্রের ব্যাপারটা এমন কিছু দেখেছে বা জেনেছে যা ওর কাছ থেকে আমাকে জানতেই হবে। হ্যাঁ, কিন্তু ও যে কথাই বলছে না, জানবি কি করে? আরও কিছুটা সময় গেলে ও হয়তো কিছুটা সুস্থ হবে, তখন হয়তো বলতে পারবে। তারপর বিরূপাক্ষ যেন কি ভাবল এবং পরে বললে, চল ও ঘরে যাই। খাবার ঘরে মিস্টার চাকি তখন সকলের জবানবন্দি নিচ্ছিলেন, এক এক করে ডেকে জবানবন্দি নিচ্ছিলেন। দশরথ ও মন্থরার জবানবন্দি নেওয়া হয়ে গিয়েছে, বাকি তখনও পাচক, দারোয়ান ও ড্রাইভার। মিস্টার চাকি শুধালেন, এই যে মিস্টার সেন, কিছু বললো ছেলেটা? না, তবে একটা কাজ আপনাকে করতে হবে মিস্টার চাকি। হ্যাঁ বলুন। ওকে সর্বক্ষণ সতর্ক প্রহরায় রাখতে হবে, যতক্ষণ না ওর মুখ দিয়ে কথা বের হয়। একটা কাজ করতে পারেন? হ্যাঁ বলুন, কি করতে হবে মিস্টার সেন? ওকে এই বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও সতর্ক পাহারায় রাখবার ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, সে আর এমন কঠিন কি, রাখা যাবে, কিন্তু কেন বলুন তো? নচেত আমার ধারণা অঘোরনাথের হত্যার পেছনে যার হাত আছে সে নিশ্চয়ই ওর প্রাণনাশের চেষ্টা করবে। সে কি, কেন? যেহেতু ও হয়তো এমন কিছু জানে বা দেখেছে যেটা হত্যাকারীর বিরুদ্ধে মারাত্মক প্রমাণ হয়ে দাঁড়াবে, এবং যা হত্যাকারী কিছুতেই হতে দেবে না। হ্যাঁ ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, কিন্তু আপনি কি কিছু বুঝতে পারছেন মিস্টার সেন? এইটুকু আপাতত বুঝতে পেরেছি, অঘোরনাথ বাবুকে নৃশংসভাবে হত্যাই করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার তো মনে হয় একটা অ্যাক্সিডেন্ট। না, নিষ্ঠুর হত্যা বলেই আমার দৃঢ় বিশ্বাস, এবং হত্যা করা হয়েছে কৌশলে, ওর দেহে হাই ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করে। ওই টেবিল ল্যাম্পটা আমি নিয়ে যেতে চাই। টেবিল ল্যাম্পটা? হ্যাঁ, ওটা আমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আর একটা ব্যাপার হয়তো আপনি লক্ষ্য করেননি মিস্টার চাকি। রঞ্জিত চাকি বিরূপাক্ষের প্রশ্নের জবাবে ওর দিকে তাকিয়ে শুধালেন, কি কি বলুন তো? খাটের পায়াগুলোর দিকে চেয়ে দেখেছেন? ভালো করে দেখুন, প্রত্যেকটি পায়ের নিচে লোহার ক্যাপ লাগানো। রঞ্জিত চাকি খাটের পায়ের দিকে তাকালেন, আমিও তাকালাম। নজরে এলো বিরূপাক্ষর কথাই ঠিক। রঞ্জিত চাকি বললেন, আশ্চর্য, ঠিকই বলেছেন তো। টেবিল ইত্যাদির পায়ার সঙ্গে ওই ধরনের লোহার ক্যাপ বা চাকা ফিট করা আগে আমি দেখেছি, কিন্তু শোবার খাটের পায়ায়। বিরূপাক্ষ বললে, খুব সম্ভব ওগুলো আগে ছিল না, পরে লাগানো হয়েছে। দেখছেন না এতটুকু মরচে ধরেনি বা ময়লা নেই ক্যাপগুলোতে। দশরথকে এ ঘরে রাখুন তো। রঞ্জিত চাকি দশরথকে ঘরের মধ্যে ডেকে আনলেন। দশরথ। উত্তর নেই। দশরথ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, কিছু বলছেন? একটু জোরে বলুন। বিরূপাক্ষ এবারে একটু উঁচু গলাতেই কথা বললে, দিনের বেশিরভাগ সময় তো তোমার বাবু পাশের লাইব্রেরি ঘরে বসে বসে পড়াশুনো করতেন। আগে এই ঘরে বড় একটা বোধহয় আসতেন না? হ্যাঁ না, রাত্রে আহারের পর শুতে আসতেন। তখন হয়তো অনেক রাত জেগে শুয়ে শুয়ে বই পড়তেন। আমি জানি, আর এও জানি তার ঘুম খুব কম ছিল। আচ্ছা, তোমার বাবু তো রোজ সকালে পল্টন বাবুকে নিয়ে বেড়াতেন ঘুরতে, হ্যাঁ? কখনো ময়দান, কখনো গঙ্গার ধারে। হ্যাঁ। কাল যাননি বিকেলে? হ্যাঁ গিয়েছিলেন। কখন ফিরেছিলেন? এই তো রাত 7টা নাগাদ। আচ্ছা, এ বাড়িতে 2-1 দিনের মধ্যে কোনো ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিল? হ্যাঁ না তো। বাইরের অন্য কেউ? না, বাবু তো কারুর সঙ্গে মিশতেন না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। আচ্ছা, দারোয়ানকে পাঠিয়ে দাও তো। দশরথ চলে গেল। বিরূপাক্ষ আমার দিকে তাকিয়ে বলল, বুঝলি তো শিশির, লোকটার রীতিমতো কালা। তখন বুঝতে পারিনি কেন বিরূপাক্ষ ওই কথাটা বলেছিল। কিন্তু দিন 2 পরেই বুঝতে পেরেছিলাম। দারোয়ান রণবাহাদুর থাপা ঘরে এসে ঢুকল। বাহাদুর। জি স্যার। কাল পরশু বা তার আগের দিন কেউ কি তোমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, বা গতকাল বিকেলের দিকে তোমার বাবু বেড়াতে বেরুলে কেউ কি এসেছিল? ऐसा तो कोई आया नहीं साहब।
लेकिन कल बाबू को बाहर जाने को बाद एक आदमी आया था। उसी का साथ कोई सामान उमान था? हाँ साहब, छोटा एक ठो बैग। वो आदमी अंदर में आया था? नहीं साहब, उसको हम अंदर में घुसने नहीं दिया। वो क्या बोला? बोला ऊपर में कोई बत्ती खराब है, बाबू कंपनी में फोन किया था, इसीलिए उनको भेजा गया, लेकिन हमारा पर कोई हुक्म नहीं था, इसलिए हम उसको घुसने नहीं दिया। हाँ ठीक है, तुम जा सकता। মন্থরা को তোরা भेज दो। बहुत अच्छा साहब। থাপা ঘর থেকে বের হয়ে গেল। মন্থরা এলো। মন্থরা এতক্ষণ বোধহয় অনবরত কেঁদেছে। চোখের পাতা জলসিক্ত তখনও এবং বেশ ভারী। মন্থরা বিরূপাক্ষের মুখের দিকে তাকালো মুখটা তুলে। পিঠে কুচ থাকার কারণে ও বেচারি বোধহয় ঠিক সোজা হয়ে তাকাতে পারে না। কাল তোমার বাবু বিকেলে বেড়াতে বেরুবার পর কেউ বাড়িতে এসেছিল জানো? কাউকে দেখেছো? মন্থরা এইভাবে বলল, হ্যাঁ বাবু, কি সব বাতির তার খারাপ হয়েছিল, তাই সারাচ্ছিল। কে সে? জানি না, তবে বলছিল বাবুই নাকি তাকে পাঠিয়ে দিয়েছেন। কোথায় তাকে দেখেছিলে? বাবুর ঘরে খুটখুট শব্দ হচ্ছিল। ঘরে ঢুকে দেখি লোকটা কি সব তার ঠিক করছে। আমি নিচে দশরথকে ডাকতে গেলাম, দুজনে ফিরে এসে দেখি ঘরে কেউ নেই। তারপর দশরথকে কথাটা বলেছিলে? বলেছিলাম। ও বলল আমার চোখে নাকি ছানি পড়েছে, কি দেখতে কি দেখেছি। কিন্তু বাবু, আমি কালির দিব্যি করে বলছি, আপনাকে যা বললাম তা মিথ্যে নয়। তোমার বাবুকে কথাটা বলেছিলে, তিনি ফিরে এলে? না। আচ্ছা মন্থরা, তুমি জানো টেবিল ল্যাম্পটা দেখছি নতুন, কবে কেনা হয়েছিল ওটা? মন্থরা একইভাবে এভাবেই বলল, কোনো টেবিল ল্যাম্পই তো কেনা হয়নি, ওটা তো পুরনো, অনেক দিন থেকেই ওখানে আছে। ভালো করে দেখো তো আলোটা। মন্থরা এবার টেবিল ল্যাম্পটার সামনে গিয়ে দেখে বলল, না, এটা তো সে আলোটা নয়, সেটার ডোমটা ছিল সাদার উপরে ঘষা দাগ, এটা তো একটু নীলচে, সেই দাগগুলোও দেখছি না। ঠিক আছে, তুমি যেতে পারো। মিস্টার চাকি, আপনার যা করণীয় করুন, আমি ল্যাম্পটা নিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই আমাকে জানাবেন, আর এবারে প্রত্যেকের উপর কড়া পাহারা রাখবেন, আর পল্টনকে কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, এখানে রেখে যাবেন না। হ্যাঁ ঠিক আছে। চল শিশির। বিরূপাক্ষ আলোটা নিয়ে বের হয়ে এলো। আমি তাকে অনুসরণ করলাম। ঘটনা কতকটা অনিবার্য মোড় নিল ঠিক 2 দিন পরে, এবং পল্টনকে কেন্দ্র করি। ওই 2 দিন বিরূপাক্ষ কোথাও বের হয়নি। আমার মনে হচ্ছিল সর্বক্ষণ যেন বিরূপাক্ষ কিছুর একটা প্রতীক্ষায় কান পেতে আছে। 3য় দিন রাত 1টা নাগাদ রঞ্জিত চাকির ফোন এলো। আমি ওই সময় বিরূপাক্ষের বাড়িতে ছিলাম না। পরের দিন সকালে তার ওখানে গিয়ে জানতে পারলাম সবকিছু। থানা নয়, অন্য একটা বাড়ি থেকে রঞ্জিত চাকি ফোন করেছিলেন। শ্যামবাজারে রঞ্জিতবাবু তার বোনের বাড়িতেই পল্টনকে রেখেছিলেন, সুনীলবাবুর ওখানে। সুনীলবাবু ও তার স্ত্রী রঞ্জিতবাবুর বোন শ্যামলী দেবী ওখানে থাকতেন। তাঁদের কোনো ছেলেপুলে নেই, শুধু স্বামী স্ত্রী। সুনীলবাবু বাইরেই অপেক্ষা করছিলেন। ওটা সুনীলবাবুর নিজের বাড়ি, দোতলায় তিনি থাকতেন। 1 তলাটা ভাড়া দেওয়া। ভাড়াটেরা কিছুদিনের জন্য কাশী বেড়াতে গিয়েছেন। নিচের তলায় সে সময়ে কেউ ছিলেন না। আপনি ওটাই বিরূপাক্ষ সেন? সুনীলবাবু বললেন। হ্যাঁ মিস্টার চাকি। হ্যাঁ দাদা উপরে আছেন, চলুন। উপরে 3টে ঘর, একটা ডাইনিং স্পেস, সামনে খানিকটা খোলা ছাদ, বাড়ির পেছনে একটা ব্লাইন্ড লেন। ঘরে ঢুকতেই বিরূপাক্ষ দেখল শ্যামলী দেবীকে আঁকড়ে জড়িয়ে ধরে পল্টন বসে আছে। শ্যামলীই বললেন এভাবে, আসুন। হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল, সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। 2 দিন থেকে আমি ওকে নিয়ে এই ঘরে শুচ্ছিলাম। পল্টনবাবু, বিরূপাক্ষ ডাকল। পল্টন বিরূপাক্ষের ডাকে ওর দিকে তাকালো। আমাকে চিনতে পারছো পল্টন? হ্যাঁ। কি হয়েছিল বলো তো? একটা ভয়ঙ্কর মুখ। মুখ? হ্যাঁ, ঠিক সেই রাত্রির মতো ওই জানলার ওদিকে দাঁড়িয়েছিল। একটা লম্বা লাঠি দিয়ে আমাকে খোঁচাতেই আমার ঘুম ভেঙে যায়। কয়েকদিন আগে রাত্রে ঠিক এমনই দেখেছিলে, তাই না পল্টন বাবু? হ্যাঁ। তোমার ঘরের আলো কি সে সময় জ্বলছিল? না, জানলা দিয়ে জ্যোৎস্না এসেছিল,
সেই আলোতেই দেখে চিৎকার করে উঠেছিলাম। মামু জেগে উঠে বলল, কি হয়েছে কি হয়েছে পল্টু? তারপর একটা চোখ ঝলসানো নীল আলো। নীল আলো? হ্যাঁ, নীল আলো। আমি এখানে কেন? মামু কোথায়? আমি মামুর কাছে যাব। হ্যাঁ, যাবে বই কি, কাল সকালেই যাবে। রঞ্জিত বাবু, এখনই আমাদের বেরোতে হবে। হ্যাঁ, কোথায়? চলুন, যেতে যেতে বলবো। তাছাড়া চলুন, একবার গলিটা দেখতে হবে। গলিটা? হ্যাঁ, গলিটা। আসুন। টর্চের আলো ফেলে ফেলে গলিটা দেখতে দেখতেই একটা মুখোশ পাওয়া গেল। বিভৎস মুখোশ। বিরূপাক্ষ মাটি থেকে মুখোশটা তুলে দেখতে দেখতে বলল, হত্যাকারী জানত রঞ্জিতবাবু, অঘরনাথ ভেতরে ভেতরে অত্যন্ত ভীতু প্রকৃতির ছিলেন। সেটা জেনেই আমার অনুমান, কি সেই রাত্রেই মুখোশ মুখে এঁটে অঘরনাথকে ভয় দেখাতে গিয়েছিল। ঘরে চাঁদের আলো এসে পড়েছিল জানলার পথে। টেবিল ল্যাম্পটার মধ্যে আগে থেকেই সে মৃত্যু ফাঁদ পেতে রেখেছিল। আলোর সুইচ টিপে জ্বালাতে গেলেই হাই ভোল্টের কারেন্ট তার দেহে প্রবেশ করবে, যাতে মৃত্যু অবধারিত ও সঙ্গে সঙ্গে। বলেন কি? হ্যাঁ, আপনি লক্ষ্য করেননি? আমি পরীক্ষা করে দেখেছি। আলোর সুইচটা মেটালের তৈরি। সে রাত্রে ঘরে ঢুকে রাত্রে আলো জেলে রোজকার মতো পড়াশুনো করে একসময় অঘরনাথ আলোটা নিভিয়ে শুয়ে পড়েন। যে ভয় দেখাতে এসেছিল মুখোশ পরে, সে জানত অঘরনাথ রাত্রে দু একবার বাথরুমে যান। সেই সময় হঠাৎ ভীতু প্রকৃতির অঘরনাথ ওই ভয়াবহ মুখোশ পরা কাউকে দেখলেই আলোটা জ্বালবার চেষ্টা করবেন এবং সঙ্গে সঙ্গে অবধারিত মৃত্যু। কারণ আলো নিভিয়ে শুয়ে পড়বার পরেই আলোর সুইচের সঙ্গে হাই ভোল্টের কারেন্ট পাস করানো হয়, এবং সেইভাবেই ছিল। দুজনে গাড়িতে বসে পাশাপাশি যেতে যেতে বিরূপাক্ষ বলতে লাগলো, কিন্তু হত্যাকারীর দুর্ভাগ্য তাই মুখোশধারী অঘরনাথের চোখে না পড়েছিল পল্টন বাবুর চোখে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। অঘরনাথের ঘুম ভেঙে যায়। অঘরনাথ আলো জ্বালাতে যান। মুহূর্তে সুইচে হাত ঠেকতেই হাই ভোল্টের কারেন্ট তার দেহে পাস করে। প্রচণ্ড একটা নীল স্পার্কও দেয়। ঘটনার আকস্মিকতায় ভয়াবহ এই মুখোশ ও নীল আলো পল্টনবাবুকে বোবা করে দেয়। হত্যাকারী দেখল ঘটনাচক্রে পল্টনবাবু ব্যাপারটা দেখে ফেলেছে। সে হয়তো সব বলে দেবে পুলিশের কাছে। কাজেই তাকে অবিলম্বে সরানো প্রয়োজন এই পৃথিবী থেকে। ব্যাপারটা অনুমান করেই আপনাকে আমি কোনো নিরাপদ জায়গায় ওকে সরিয়ে দিতে বলেছিলাম। গাড়ি ইতিমধ্যে ইন্দ্রধামের কাছাকাছি আসতেই বিরূপাক্ষ গাড়ির হেডলাইট নিভিয়ে দিল। রঞ্জিত চাকি বললেন, ইন্দ্রধামে নাকি? হ্যাঁ। তবে ভেতরে চলুন। গাড়ি নিয়ে নয়, হেঁটে যাব। চলুন। বিরূপাক্ষ কথাগুলো বলে গাড়ি থেকে নামল। গেট দিয়ে ভেতরে ঢুকে কয়েক পা এগুতেই অন্ধকারে কে যেন চ্যালেঞ্জ করল, দাঁড়াও। রঞ্জিত চাকি বললেন, মহাবীর সিং, আমি। কিছু খবর আছে? না সাহেব। পান্ডে কোথায়? পেছনে পাহারা দিচ্ছে বাড়ির। বিরূপাক্ষ রঞ্জিত চাকিকে নিয়ে বাড়ির পেছনের দিকে অগ্রসর হলো। পান্ডে! রঞ্জিত চাকি ডাকলেন। অন্ধকার থেকে জবাব এলো, জি সাহেব, এক আদমি 8 ঘন্টা হবে ও স্পাইরাল সিঁড়ি দিয়ে দোতলায় গেছে। ঠিক হ্যাঁ, তুমি ইধারে ঠহরো। সেই স্পাইরাল সিঁড়ি বেয়েই অতপর প্রথমে বিরূপাক্ষ ও তার পেছনে পা টিপে টিপে চাকি কোনো রকম শব্দ না করে দোতলায় উঠে গেল। বাথরুমের পেছনের দরজাটা খোলাই ছিল। চাপা গলায় বিরূপাক্ষ বললে, আপনার ভগ্নিপতির বাড়ি থেকে সোজা এখানে এসেছে লোকটা এবং এই সিঁড়ি ব্যবহার করেছে। তাড়াহুড়োই মুখোশটা যেন গলির মধ্যে ফেলে এসেছে, তেমনি এই দরজাটাও বন্ধ করতে ভুলে গেছে বোধহয়। দুজনে ঘরের মধ্যে ঢুকল। ঘরটা অন্ধকার। বিরূপাক্ষ আলো জ্বালালো না। পকেট থেকে টর্চটা বের করে প্রথমটায় বেশ ভালো করে টর্চের আলোয় ঘরের চারিদিকটা দেখে নিল। ঘরের মধ্যে কেউ নেই। ঘরের দরজাটা খোলা। হঠাৎ দুজনেরই কানে এলো একটা অস্পষ্ট গোঙানির শব্দ। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। রঞ্জিত চাকি বললেন, শুনতে পাচ্ছেন মিস্টার সেন? কেউ মনে হচ্ছে
যেন যন্ত্রণায় থেকে থেকে কাতরাচ্ছে। শুনেছি, চলুন। বারান্দাটাও অন্ধকার, বেশি দূর কিন্তু যেতে হলো না। খানিকটা এগুতেই টর্চের আলোয় ওরা থমকে দাঁড়ালো। দাসী মন্থরা মাটিতে উপুড় হয়ে পড়ে আছে, পিঠে একপাশে একটা ছোরা বিদ্ধ হয়ে আছে, রক্তে বারান্দাটা একেবারে ভেসে যাচ্ছে। ঝুঁকে মন্থরাকে পরীক্ষা করে বিরূপাক্ষ বুঝতে পারে হাসপাতালে পাঠালেও বাঁচবার আশা আর মন্থরার নেই। কিন্তু সেদিকে নজর দেবার মতো সময় ছিল না বিরূপাক্ষের। সে দ্রুত এগিয়ে গিয়ে দুখানা ঘরের পরের ঘরটার বন্ধ দরজায় ধাক্কা দিল। বার কয়েক জোরে জোরে ধাক্কা দেবার পর দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে দশরথ চোখ মুছতে মুছতে বলল, কে? বেশ একটু উঁচু গলাতেই বিরূপাক্ষ নির্দেশের ভঙ্গিতে বললে, ঘরের আলোটা জ্বালো দশরথ। হ্যাঁ বাবু, আপনি? আলোটা জ্বালো। কি হয়েছে বাবু? আলোটা জ্বালো। এবার বিরূপাক্ষের গলার স্বর কঠিন। দশরথ হাত বাড়িয়ে আলোটা জ্বেলে দিল। দশরথের আপাদমস্তকে তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বিরূপাক্ষ বললে, দশরথ কি ঘুমোচ্ছিলে? আগে দশরথ, তোমার কাপড়েও কিসের দাগ? কি বললেন বাবু? গলা তুলে এবার বিরূপাক্ষ বললে, একটু আগে তুমি মন্থরাকে ছুরি মেরেছ। কি বলছেন বাবু? মিস্টার চাকি, ওই দেখুন ওর কাপড়ে রক্তের দাগ। কেমিক্যাল অ্যানালিসিস করলে জানতে পারবেন যে ওই দাগ রক্তের এবং সে রক্ত মন্থরারই। মন্থরাকে ওই খুন করেছে, আর মুখোশের কীর্তিও ওরই। দশরথ তার একটা চোখ নামিয়ে ওদের দিকে নিঃশব্দে তাকিয়েছিল। হঠাৎ সে সামনে রঞ্জিত চাকিকে একটা প্রবল ধাক্কা দিয়ে ঠেলে ফেলে ছুটে বেরিয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত দশরথ পালাতে পারেনি। বিরূপাক্ষ ধরে ফেলেছিল তাকে। সে এখন হাজতে। সব শুনে বললাম, আচ্ছা তাহলে সবকিছু দশরথের কাণ্ড কারখানা বীরু? হ্যাঁ, তবে দশরথ একজনের হাতের খেলার পুতুল মাত্র। সে যেমন করিয়েছে, ওই নির্বোধটা টাকার লোভে তাই করে গেছে। শুধালাম, তাহলে আসল অপরাধীকে কে ওকে দিয়ে এত কাণ্ড করিয়েছে বীরু? বিরূপাক্ষ বললে, সেটা এখনো জানতে পারা যায়নি, তবে আমার অনুমান অর্থই যত অনর্থের মূল। অর্থ? কার অর্থ? অঘোরনাথের? হ্যাঁ, তাছাড়া আবার কার? এবং যে বেশি লাভবান হবে অঘোরনাথের মৃত্যুতে, সেই নাটের গুরু। কিন্তু অঘোরনাথ কি তার সমস্ত সম্পত্তির কিছু একটা বিলি ব্যবস্থা করেননি? তাছাড়া তুই তো বলছিলি যে অঘোরনাথের 3 কুলে কেউ নেই, ওই ভাগ্নেটি ছাড়া। আমাদের পল্টন বাবু। কিন্তু ওই ভাগ্নেকে যদি কোনো মতে সরানো যায়, তাহলে হয়তো সমস্ত সম্পত্তি বর্তাবে নিকটবর্তী ওয়ারিসানে। ব্যাপারটা পরিষ্কার হবে না যতক্ষণ না দশরথ অর্থাৎ ওই মহাশয়তনটা মুখ খুলছে। দশরথ কিছু বলছে না? না, একেবারে মুখে তালা দিয়েছে। তবে রঞ্জিত চাকিও জানে কেমন করে বন্ধ তালা খুলতে হয়। তাছাড়া কি, মন্থরার হত্যা অপরাধ দশরথের মাথার উপর ঝুলছে যখন, তখন মুখ তাকে খুলতেই হবে। কিন্তু একটা কথা বীরু, তুই কি দশরথকে গোড়া থেকেই সন্দেহ করেছিলি? ভেবে দেখ, ওই একমাত্র দশরথ ছাড়া আর কার উপর সন্দেহটা পড়তে পারে? প্রথমত, আগাগোড়া যদি ব্যাপারটা মনে মনে চিন্তা করিস, তাহলে একমাত্র তারই উপর সন্দেহটা আসে। এক, যে বাড়ির মধ্যেই শুধু ছিল না, যে খুব ভালো করেই অঘোরনাথের সব খবর রাখত। 2, যার ওই বাড়িতে সর্বত্র গতিবিধি ছিল। 3, যার উপর চট করেই কারো সন্দেহ আসবে না। 4, যার পক্ষে অতি সহজেই পুরনো টেবিল ল্যাম্পটা সরিয়ে সারাক্ষণ নতুন ল্যাম্পটা ওইখানে রাখা সম্ভব ছিল। সব কিছুই দশরথের দিকে যাচ্ছে, নির্দেশ করছে দশরথকে। দশরথ জানত অঘোরনাথ অত্যন্ত ভীতু প্রকৃতির। সে জানত অঘোরনাথ অনেক রাত পর্যন্ত পড়াশুনো করে আলো নেভান, তাই তার পক্ষে এতটুকু অসুবিধা ছিল না আলো নেভানোর পর সেই আলোতে হাই ভোল্টের কারেন্টের তারটা বাইরে থেকে লাগিয়ে দিতে। তাই দিয়েছিল সে। দশরথ হয়তো ভাবছিল, হঠাৎ ঘুম ভেঙে ঘরের মধ্যে আবছা আলোয় ভয়ঙ্কর মুখোশ পরা দশরথকে দেখে
ঢিরমি খাবেন বা সঙ্গে সঙ্গে হার্টফেল করবেন। ভীতু প্রকৃতির অঘোরনাথ অনায়াসে কার্যসিদ্ধি হবে। তারপর পল্টনকে সরানো তো অতি সহজ, কিন্তু দুর্ভাগ্য দশরথের। অঘোরনাথের চোখে পড়বার আগেই সে পল্টনের চোখে পড়ে গেল। প্ল্যানটা খানিকটা উল্টে পাল্টে গেলেও অঘোরনাথ তাদের প্ল্যান মতো সুইচে হাত দিতেই হাই ভোল্টের কারেন্টে মারা গেলেন সঙ্গে সঙ্গে। কিন্তু পল্টনবাবু মুখোশধারী দশরথকে দেখে ফেলায় দশরথ উদ্বিগ্ন হয়ে উঠল। ব্যাপারটা অনুমান করতে পেরেছিলাম বলেই পল্টনবাবুকে সরিয়ে দিয়েছিলাম। দশরথ দেখল মুশকিল হলো, সে মুখোশ পরে সুনীলবাবুর বাড়িতে গিয়ে রাত্রে হানা দিল। তারই নির্দেশে, সম্ভবত যে প্রথম থেকেই তাকে মাদর নাচ নাচাচ্ছিল। কিন্তু বুঝলি কি করে যে পেছনে কেউ আছে? বিরূপাক্ষ বললে, এ তো অত্যন্ত সহজ। প্ল্যানটা ভাব। দেখ, দশরথের মতো একটা কবেটের মাথায় এত বুদ্ধি খেলতে পারে কি? না, তা অবশ্য ঠিক। তারপর ফোনে সেই থ্রেটনিং, সেও তারই কাজ। রঞ্জিতবাবু যখন আমাকে ফোন করেন তখন হয়তো তিনি আশেপাশেই কোথাও ছিলেন, কিংবা দশরথই তাকে সংবাদটা দিতে সেই আমাকে থ্রেটেন করে ফোনে। আর তাতে করেই আমি পরে বুঝতে পারি যে কারো ব্রেন পেছনে আছে প্রথম থেকেই। আচ্ছা, ঘরের মধ্যে সেই পায়ের দাগ, সম্ভবত সে ওই দশরথেরই পায়ের ছাপ, এবং সেটা যে ওরই পায়ের ছাপ তা প্রমাণ করতে অসুবিধা হবে না। অঘোরনাথ শোবার ঘরের দরজা বন্ধ করেই শুতেন বরাবর। কাজেই দশরথের পক্ষে সম্ভব ছিল না সোজা পথে দরজা দিয়ে ঘরে ঢোকার। তাই বাধ্য হয়েই তাকে পেছনের স্পাইরাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাথরুমে গিয়ে ঘরে ঢুকতে হয়েছিল। বাথরুমের পেছনের দরজাটা সে নিশ্চয়ই আগে থেকেই খুলে রেখেছিল, যেটা অঘোরনাথের নজরে পড়েনি, এবং ঘর থেকে বের হয়ে যায় অঘোরনাথের মৃত্যুর পর অন্ধকারে দরজা খুলে। কিন্তু তুই দশরথকেই সন্দেহ করতে গেলি কেন? দেখ, প্রথম থেকেই সব দেখে শুনে ওর উপরেই আমার সন্দেহ পড়েছিল দুটো কারণে। কি কারণ? প্রথমত, দশরথই নাকি চিৎকার শুনে ছুটে যায় অঘোরনাথের ঘরে, কিন্তু দশরথ কানে বেশ কম শুনত। তার পক্ষে দুখানা ঘরের পরের ঘর থেকে ওই চিৎকার শুনে ঘুম ভেঙে যাওয়া আদৌ সম্ভব ছিল না। মিথ্যা বলতে গিয়ে নিজের জালে নিজেই জড়িয়েছে। দ্বিতীয়ত, রঞ্জিত চাকি ফোনে আমায় বলেছিলেন দশরথই নাকি রণবাহাদুরকে থানায় পাঠিয়ে তাকে খবর দেয়। দশরথ যদি অঘোরনাথের মৃত্যু সম্পর্কে নিঃসংশয় না হতো, প্রথমে সে ডাক্তার কাউকে ডেকে পাঠাতো, কিন্তু তা না করে সে সোজা থানাতেই লোক পাঠালো। হ্যাঁ, কিন্তু মন্থরাকে দশরথ খুন করলো কেন? বিরূপাক্ষ বললে, সেও দশরথের নিয়তি। মন্থরাকে খুন না করলে দশরথ হাতে নাতে ধরা পড়ত না। বেচারি মন্থরা কিছু দেখেছিল বা সন্দেহ করেছিল, কাজেই তাকে এই পৃথিবী থেকে সরানোর প্রয়োজন হয়েছিল। আচ্ছা, তাই যদি হবে তো মন্থরা সে কথা পুলিশকে জানালো না কেন? দশরথের ভয়ে সম্ভবত। বিরূপাক্ষর অনুমান যে নির্ভুল সেটা দিন কয়েক পরেই প্রমাণিত হলো দশরথের জবানবন্দি থেকে। দশরথ যা করেছে অর্থের লোভ, একজনের নির্দেশে। প্রথমটাই ব্যাপারটার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারেনি, পরে বুঝতে পেরে পল্টনবাবুকেও সরাবার ব্যবস্থা করে ভয় দেখিয়ে। নাটের গুরু আর কেউ নয়, অঘোরনাথেরই ছোট ভাই শিবনাথ। বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার নষ্ট চরিত্রের জন্যই। বাপ বেঁচে থাকতে চিঠি দিয়ে বাপের ক্ষমা প্রার্থনা করেছিল, কিন্তু বাপ তাকে ক্ষমা করেননি। পরে অঘোরনাথের সঙ্গেও কয়েকবার দেখা করে শিবনাথ, কিন্তু অঘোরনাথও ভাইকে পাত্তা দেননি। তবে মধ্যে মধ্যে অর্থ সাহায্য করতেন বিপথগামী ভাইকে। দশরথের সঙ্গে পরিচয় শিবনাথের ওই সূত্রেই। শিবনাথ তাকে হাত করে অর্থের লোভ দেখিয়ে। নিরেট দশরথ শিবনাথের ফাঁদে পা দিতে দেরি করে না। শিবনাথের অবশ্যই কোনো পাত্তাই পাওয়া গেল না, আর তাকে পেলেও তাকে ধরাছোঁয়া যেত না। যে সম্পত্তির লোভে সে এত কাণ্ড করেছিল, অঘোরনাথ অনেক আগেই সেই সম্পত্তির বিরাট একটা অংশ দেশের কল্যাণে
দান করে বাকিটা পল্টন বাবুকে দিয়ে গিয়েছিলেন পাক